বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সিটি কলেজ চট্টগ্রামের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স প্রথম পর্ব ও অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সরকারি সিটি কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় তোমাদের জন্য আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকেও তোমাদের সামনে এই ক্লাসটি নিয়ে আমি এসেছি। আশা করি তোমরা পুরো ক্লাসটি আমার সাথে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ক্লাসটিতে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি উপস্থাপনায় আছি তোমাদের সাথে আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে যে ক্লাসটি আমি তোমাদের সাথে আজকে নিচ্ছি সেটি আরবদের স্পেন বিজয় নিয়ে তোমাদের সাথে আমি ক্লাসটা করব। অর্থাৎ আরবরা স্পেন বিজয় করেছিল। এশিয়ার মরুভূমির দেশ আরব, সেই মরু অঞ্চল থেকে মুসলমানরা উত্তর আফ্রিকা হয়ে ইউরোপের দেশ স্পেন বিজয় করেছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি বেশ উল্লেখযোগ্য ঘটনা। আজকের এই ক্লাসটি যাদের জন্য প্রযোজ্য তারা হচ্ছে অনার্স প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি বা মাস্টার্স প্রথম পর্ব, দুটি বর্ষে যারা অধ্যয়ন করছো উভয়ের জন্য এই ক্লাসটি, আজকের এই ক্লাসটি প্রযোজ্য। অর্থাৎ উভয় শ্রেণীর ক্লাসের স্টুডেন্ট যারা আছো তোমাদের কাজে লাগবে আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরবদের স্পেন বিজয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। স্পেন ইউরোপ মহাদেশের একটি সমৃদ্ধশালী অঞ্চল। আরবরা বা মুসলমানরা উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময় ইউরোপের দেশ হিসেবে প্রথমবারের মতো স্পেন বিজয় করে এবং স্পেনকে কেন্দ্র করে বা স্পেনে মুসলমানরা যে একটি উন্নততর শিক্ষা, সভ্যতা এবং সংস্কৃতি গড়ে তুলেছিল, যেটি ইউরোপের যেদিকে রেনেসা বলা হয়, পুনর্জাগরণ, সেই পুনর্জাগরণের পথ দেখিয়েছিল মুসলিম স্পেন। ইউরোপ যখন অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল শিক্ষা, সভ্যতা এবং সংস্কৃতিতে, সেখানে মুসলমানরা স্পেনে, তখনকার স্পেনের মুসলিম রাজধানী ছিল কর্ডোবাকে কেন্দ্র করে মুসলিম সংস্কৃতির, ইসলামী সংস্কৃতির, সভ্যতা এবং জ্ঞান বিজ্ঞানের যে অভাবনীয় উন্নতি ঘটিয়েছিল সেটি ইউরোপের ইতিহাসে অক্ষয় হয়ে আছে, মুসলমানদের ইতিহাসের একটি সোনালী অধ্যায় হয়ে আছে। তো সেই স্পেন বিজয় মুসলমানরা করেছিল আরবরা, সেটি নিয়ে আজকে তোমাদের সাথে আমার আলোচনা। তো সেটি করার আগে চলো আমরা স্পেনের একটা ম্যাপ দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে একটা ম্যাপ দেখতে পাচ্ছি। দেখো, এখানে বেশ বড় আকারের স্পেন লেখা আছে, যেটা স্পেন দেখানো হচ্ছে। দেখো, স্পেনের উত্তর দিকে এরা আটলান্টিক মহাসাগর এবং কোনায় রয়েছে যেটা ফ্রান্স বা আধুনিক ফ্রান্স যেটাকে আমরা বলে থাকি, এটা হচ্ছে ভূমধ্য সাগর। এদিকে হচ্ছে এটা হচ্ছে পর্তুগাল, আমরা পর্তুগালের কথা জানি, পর্তুগিজদের কথা জানি, পর্তুগাল। এবং দক্ষিণ দিকে রয়েছে মরক্কো, আলজেরিয়া, এদিকে লিবিয়া রয়েছে, এটাকে উত্তর আফ্রিকা বলা হয়। আর তার এইদিকে রয়েছে যেটা আটলান্টিক মহাসাগর যেটাকে বলা হয়, বা আটলান্টিক ওশেন যেটাকে বলা হয়। তো দেখো, এই যে উত্তর আফ্রিকা যেটা আমরা বলছি, মরক্কো এবং আলজেরিয়া, আর হচ্ছে স্পেন বা ইউরোপ, এই দুটোকে পৃথক করেছে। এই দেখো, এইখানে ছোট্ট একটা জলরাশি রয়েছে। আমরা যদি আরেকটা ম্যাপ দেখি, দেখো সেটা এখানে দেখানো হচ্ছে। দেখো, এখানে পুরো ইউরোপটা আসলে দেখানো হয়েছে। দেখো, ইউরোপের অবস্থান, ইউরোপ, ফ্রান্স, ইতালি, জার্মানি, এখানে পর্তুগাল রয়েছে। তো পূর্ব দিকে আর পশ্চিম দিকে রয়েছে, দেখো এটা ভূমধ্য সাগর এবং ইতালি। তো আমরা জিব্রাল্টার প্রণালীর কথা বলছি, যেটি উত্তর আফ্রিকার সাথে
উত্তর আফ্রিকার সাথে, যেটিকে পৃথক করেছে উত্তর আফ্রিকাকে স্পেনের সাথে, স্পেনকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। এখন প্রণালী কাকে বলে আমরা জানি। প্রণালী একটি সংকীর্ণ জলরাশি যেটি দুটো বৃহৎ জলরাশিকে সংযোগ করে। দেখো এইখানে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে ভূমধ্যসাগর, এই দুটো বৃহৎ জলরাশি এটাকে সংযুক্ত করেছে এই যে সংকীর্ণ জলরাশি, এটি হচ্ছে প্রণালী। এটাকে প্রণালী বলা হয়। প্রণালী অবশ্যই এটা প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া লাগবে, অর্থাৎ আর্টিফিশিয়াল হওয়া যাবে না, এটা ন্যাচারাল হতে হবে। আর্টিফিশিয়াল যদি হয় সেটা হবে খাল। আমরা সুয়েজ খালের কথা জানি। সুয়েজ খালও কিন্তু ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরে সংযোগ করেছে, দুটো বৃহৎ সংযোগ করেছে। ওটাকে কিন্তু প্রণালী বলছি না আমরা, ওটা খাল, কারণ ওটা মানুষ নিজেরা কৃত্রিম উপায়ে তৈরি করেছে। প্রণালী কোনটি? প্রণালী যেমন আমরা জিব্রাল্টার প্রণালীর কথা বলছি, জিব্রাল্টার প্রণালী কিন্তু দুটো বৃহৎ জলরাশিকে সংযুক্ত করেছে। একটি হচ্ছে ভূমধ্য সাগর, আমার মাউস পয়েন্টটা যেখানে আছে, আরেকটি হচ্ছে দেখো আটলান্টিক মহাসাগর, এটুকে সংযুক্ত করেছে, যেটি এই প্রণালীর নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। নামকরণটা কোত্থেকে হলো এটা নিয়ে তোমাদের সাথে আমরা একটু পরেই কথা বলছি। আর এই দ্বিতীয় যে ম্যাপটা আছে দেখো এখানে পুরোটা দেয়া আছে, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, এটাকে উত্তর আফ্রিকা বলা হচ্ছে, আর হচ্ছে স্পেন। এটার মাঝখানে এই যে এটা ভূমধ্য সাগর, এটা আটলান্টিক মহাসাগর, এটাকে সংযুক্ত করেছে যে জিব্রাল্টার প্রণালী। এই ম্যাপটির কথাই তোমাদের সাথে আমি বলছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, মুসলমানদের স্পেন বিজয়ের নিয়ে তোমাদের সাথে আলোচনা করার পূর্বে চলো মুসলমানদের স্পেন বিজয় নিয়ে আমরা একটা ডকুমেন্টারি দেখে আসি। মুসলমানদের স্পেন বিজয়। খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত উমরের শাসনকাল থেকে শুরু হওয়া মুসলমানদের জয়রথ উমাইয়া আমলে এসে আরও বিকশিত হয়ে পড়ে। সাম্রাজ্যবাদী উমাইয়া শাসকরা একের পর এক আরব ভূখণ্ড পেরিয়ে ইসলামকে নিয়ে গেলেন এশিয়া, আফ্রিকা এবং ইউরোপেও। উত্তর আফ্রিকায় সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় এই অঞ্চল পেরিয়ে মুসলমানদের দৃষ্টি গেল আন্দালুসিয়ায়, যা বর্তমানে স্পেন নামে পরিচিত। স্পেনের রাজনৈতিক অবস্থা ছিল তখন অত্যন্ত শোচনীয়। রাজা ও সামন্তের দ্বন্দ্বের সুযোগ কাজে লাগায় মুসলিমরা। মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন বিজিত হয় অষ্টম শতকের প্রথম ভাগে। পঞ্চদশ শতক পর্যন্ত স্পেনে বাতিঘর হয়ে চলেছিল এই মুসলিম সাম্রাজ্য। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদ 698 সালে তার সুযোগ্য সেনাপতি মুসা বিন নুসাইরকে ইফ্রিকিয়ার গভর্নর পদে পদায়ন করেন। বর্তমান লিবিয়া, আলজেরিয়া অঞ্চলকে বলা হতো ইফ্রিকিয়া। উত্তর আফ্রিকার মুসলিম শাসন বলবৎ করা ছিল তাদের দায়িত্ব। আর এ কাজের জন্য তিনি নিজের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেন, গড়ে তোলেন সুদক্ষ নৌবাহিনী। উত্তর আফ্রিকা নিয়ে ব্যস্ত থাকা মুসার কানে হঠাৎ স্পেন ও পর্তুগাল তথা হিপসানিয়া অঞ্চলের এক সামন্ত কিছু সংবাদ নিয়ে যান। সেই সামন্তের ভাষ্যমতে হিপসানিয়া প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। সেখানকার রাজা রডারিক একজন দুর্বল প্রকৃতির মানুষ, সৈন্যরা তার আদেশ মান্য করে না। রাজনৈতিক বিশৃঙ্খলা সেখানে নিত্যসঙ্গী। কাউন্ট জুলিয়ান নামের রাজা রডারিকের এই সামন্ত অবশ্য শত্রুতার বশেই মুসা বিন নুসাইরের কান ভারী করেছিলেন। কথিত আছে, রাজ রেওয়াজ অনুযায়ী কাউন্ট জুলিয়ান তার কন্যার পড়াশোনার জন্য রাজা রডারিকের দরবারে পাঠালে রাজা তার শ্লীলতাহানি করেন। এই ঘটনায় ক্ষুব্ধ পিতা কাউন্ট জুলিয়ান প্রতিশোধের চেষ্টা চালান। তিনি নিজের সামান্য একজন সামন্ত হওয়ায় প্রতিশোধ গ্রহণ করতে পারেননি। অনেক ভেবে তিনি মুসলিমদের সাহায্য চান এবং জুলিয়ান মুসার কাছেও এই প্রস্তাব দেন যে তিনি গোপনে মুসলমানদের জিব্রাল্টার প্রণালী পার হওয়ার ব্যবস্থা করে দেবেন। মুসা তার সুযোগ্য সেনাপতি তারিক বিন জিয়াদকে স্পেন আক্রমণের দায়িত্ব অর্পণ করেন। স্পেন অভিযান ও বিজয়। যে তারিক বিন জিয়াদকে মুসা স্পেন অভিযানের জন্য নির্বাচিত করেন, তিনি একসময় মুসার দাস ছিলেন। তার কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে তিনি তাকে মুক্ত করে এক পর্যায়ে সেনাপতি পদে আনয়ন করেন। যাই হোক, তারিক বিন জিয়াদকে 4টি যুদ্ধজাহাজ, 400 পদাতিক সৈন্য এবং কিছু বারবার সৈনিক দিয়ে 710 সালে মুসা স্পেনে প্রেরণ করেন। এই বাহিনী প্রেরণের উদ্দেশ্য ছিল স্পেনের রাজনৈতিক এবং প্রতিরক্ষার সালতামামি পর্যবেক্ষণ করা। ক্ষুদ্র এই বাহিনীটি সার্বিক দিক দিয়ে পর্যবেক্ষণ করে অভিযানের অনুকূল পরিবেশ বজায় আছে বলে মত দেয়। ফলে মুসা বিন নুসাইর সংকল্পবদ্ধ হন স্পেনে একটি বিশেষায়িত বাহিনী পাঠানোর জন্য। অবশেষে 7000 বারবার সৈন্য এবং 300 আরব সৈন্যের একটি বাহিনী চূড়ান্ত অভিযানের নামে হিপসানিয়া শাসক কিং রডারিকের বিরুদ্ধে।
অভিযানের মাঝপথে মুসা বিন নুসাইর আরও 5,000 সৈন্য প্রেরণ করলে মোট 12,000 সৈন্য নিয়ে তারিক বিন জিয়াদ অগ্রসর হন। পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী কাউন্ট জুলিয়ানে জাহাজে করে তারিকের বাহিনী জিব্রাল্টার পার হয়ে স্পেনের পার্বত্য অঞ্চলে অবতরণ করেন। তারিক যেখানে অবতরণ করেন সেই জায়গার নাম দেওয়া হয় জাবাল আত তারিক বা তারিকের পাহাড়। যাই হোক, অপেক্ষমান রাজা রডারিকের বাহিনীর সাথে এবার চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হয় মুসলিম বাহিনী। 711 সালের 19 জুলাই সংঘটিত হয় ঐতিহাসিক ওয়াদি লাস্কের যুদ্ধ। মুসলিম বাহিনীর স্বল্প সংখ্যক সৈন্য থাকা সত্ত্বেও তারা স্পেনিয়ার্ড বাহিনীর সাথে বাঘের মতো যুদ্ধ করেন। অপরদিকে রডারিকের অপেশাদার সৈন্য নিজ শহরের বাইরে এসে যুদ্ধ করতে কিছুটা বিরক্ত বোধ করছিল। মনোবলহীন এই বাহিনী মুসলিম বাহিনীর কাছে বাজেভাবে পরাজিত হয়। কর্ডোভা ও টলোডা মুসলিমদের হাতে পদানত হয়। কিছুদিন পর মুসা নিজে উত্তর পশ্চিমাঞ্চলের খ্রিস্টান শহরগুলোতে অভিযান প্রেরণ করেন। মুসা ও তারিকের সম্মিলিত এই শক্তি 2 বছরের মধ্যে পুরো স্পেনে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। ইউরোপে মুসলমানদের আগমনের এই ঐতিহাসিক ধারার উপর ভিত্তি করে ধীরে ধীরে ইউরোপের আনাচে কানাচে ইসলামের এই বিস্তার ঘটতে থাকে। স্পেনে মুসলিমদের এই বিজয় এবং রাজা রডারিকের এই পরাজয় আজও মুসলিম ইতিহাসের গৌরবময় এবং স্মৃতিময় একটি অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে একটা ডকুমেন্টারি দেখে আসলাম মুসলমানদের স্পেন বিজয় নিয়ে। সংক্ষিপ্ত আকারে এখানে এই ডকুমেন্টারিতে আলোচনা করা হয়েছে। চলো আমরা বিষয়টি নিয়ে তোমাদের সাথে একটু বিস্তারিতভাবে কথা বলি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো স্পেনের পরিচিত দিই। আমরা একটু আগেই বলেছি তোমাদেরকে স্পেন ইউরোপ মহাদেশের একটি দেশ। এর 3 দিকেই সমুদ্র দ্বারা বেষ্টিত। আমরা দেখেছি যে 2 দিকে আটলান্টিক মহাসাগর, একদিকে ভূমধ্যসাগর বেষ্টিত, জিব্রাল্টার প্রণালী আছে। তো স্পেন আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের যোগসূত্র যেটি এটি মানে এটা হচ্ছে ইউরোপের সাথে আফ্রিকা মহাদেশের যে যোগসূত্র সেটি হচ্ছে স্পেন। তো স্পেনের সাথে ফ্রান্সের যে সংযোগ রক্ষাকারী ভূখণ্ডী এটি হচ্ছে পূর্ব পশ্চিমে প্রায় 300 মাইল লম্বা বিস্তৃত পিরেনিজ পর্বতমালা। অর্থাৎ পিরেনিজ পর্বতমালা হচ্ছে স্পেন এবং ফ্রান্সের কে বিভেদকারী যে পর্বতমালা, এটি হচ্ছে পিরেনিজ পর্বতমালা। স্পেনের মধ্যবর্তী অঞ্চল মেসেটা নামে পরিচিত। এটিকে আইবেরিয়ান উপদ্বীপ বলা হয়। এটা স্পেনকে কি উপনাম করে আইবেরিয়ান উপদ্বীপ বা আইবেরিয়ান উপদ্বীপ কাকে বলা হয়? এটাকে আইবেরিয়ান পেনিনসুলা, এটা হচ্ছে স্পেনকে বলা হয়। এটার বর্তমান আয়তন প্রায় 1,94,900 বর্গ মাইল। মুসলিম শাসনামলে স্পেন আন্দালুসিয়া নামে পরিচিত ছিল। এই ছোটখাটো তথ্যগুলো তোমাদের ক বিভাগে পরীক্ষায় প্রশ্ন আকারে এসে থাকে। তো আমরা আরবদের স্পেন বিজয়ের পূর্বে তাদের স্পেনের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থা কেমন ছিল এটা নিয়ে একটু তোমাদেরকে আলোকপাত করি। মুসলিম বিজয়ের পূর্বে স্পেনের সামাজিক অবস্থা বেশ করুণ এবং হৃদয় বিদারক ছিল। স্পেনে 2 শ্রেণীর মানুষ বসবাস করত মোটা দাগে। এটার মাঝে আরো বিভাগ আছে, একটা শাসিত, একটা শোষিত। শাসক শ্রেণী এবং শোষিত শ্রেণী। শাসক শ্রেণীর মধ্যে ছিল রাজা, ধর্মযাজক এবং সামন্ত রাজাগণ ছিল। আর শাসিতের শ্রেণী যারা শোষিত ছিল, যাদেরকে শাসন করা হতো, তাদের শ্রেণী ছিল বর্গাদার, সার্ফ, কৃতদাস এবং ইহুদিগণ। তো শাসকগণ যাজকদেরকে সর্বপ্রকার ক্ষমতা দিয়ে একদম পাওয়ারফুল করে তাদেরকে বেশ ক্ষমতাশালী করে তুলেছিল। যাজকরা অর্থাৎ চার্চের ফাদার যারা ছিল, গির্জার ফাদার যারা ছিল, তারা অগাধ ধন সম্পদের অধিকারী ছিল এবং তারা এত বেশি ক্ষমতার মালিক ছিল যে কখনো কখনো রাজাদের উপরে, অধিকাংশ সময় রাজাদের উপরে তারা ক্ষমতা চর্চা করত। এমনকি রাজা নির্বাচনের কাজটাও তারা করত। ধর্মের নামে তারা সাধারণ মানুষের উপর নিষ্ঠুর নির্মম অত্যাচার চাপিয়ে দিত। এবং জমিদার এবং সামন্ত রাজাদের সমন্বয়ে যে অভিজাত শ্রেণী স্পেনে তখনকার সময় গড়ে উঠেছিল, এই অভিজাত শ্রেণী মদ, শিকার, জাঁকজমকপূর্ণ অলংকার, পোশাক পরিচ্ছদ, সুরম্য রাজপ্রাসাদের মধ্যে বসবাস করে তারা তাদের আভিজাত্যটা প্রকাশ করত। অভিজাত শ্রেণী যারা রাজা এবং যাজকদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। স্পেনের সর্বনিম্ন শ্রেণীতে যারা ছিল তাদেরকে সার্ফ বলা হয়। সার্ফ কাদেরকে বলা হয়? পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে। এরা জমি চাষ করতো এবং কৃতদাস সংগ্রহ করত, সৈন্য বিভাগে লোক সরবরাহ করত। এটা তাদের কাজ ছিল। মূলত তারা জমির সাথে, ভূমির সাথে তাদেরকে ট্যাগ করে রাখা হয়েছে, স্ট্যাপলার করে রাখা ছিল, বেঁধে রাখা হয়েছিল। অর্থাৎ একটা ভূখণ্ড আছে, ধরো এখানে 10 একর বা 50 একরের একটা ভূখণ্ড আছে, আর সেটির সাথে ধরো 50 জন শ্রমিক বা 100 জন শ্রমিক এর সাথে জড়িত আছে। ফলে যেটা হতো যে এই জমি যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি এই 10 কাঠা বা 10 বিঘা জমি বা 100 বিঘা জমির মালিক হলাম।
সাথে সাথে ওই 100 বিঘা বা 10 বিঘা জমির সাথে যে 10 জন 50 জন শ্রমিক ছিল তাদেরকেও আমি পেয়ে গেলাম, অর্থাৎ ভূমির সাথে তাদেরকে কি করা হতো, ট্যাগ করে দেওয়া হতো। তারা জমির খাজনা দিতে হতো, ব্যক্তিগত কর প্রদান করতে হতো। একটা মজার ব্যাপার হচ্ছে, দেখো তারা কিন্তু জমির মালিক না, জমির মালিক হচ্ছে সামন্ত রাজারা, সামন্ত শ্রেণী জমির মালিক ছিল। সামন্ত শ্রেণী কিন্তু জমির খাজনা পরিশোধ করতো না, খাজনা পরিশোধ করতো তারা সার্ফরা, অথচ সার্ফরা কিন্তু ভূমির মালিক না, জমির মালিক না, উৎপন্ন ফসলেরও তারা ফসলের মালিক তারা ছিল না। ফসল উৎপাদন করতো, ফসলের মালিক তারা ছিল না, কিন্তু তাদেরকে ট্যাক্স দেওয়া লাগতো এবং দিতে না পারলে নির্যাতন ভোগ করা লাগতো। তো কৃতদাসদের অবস্থান ছিল সর্বনিম্ন স্তরে, সারদেরও নিচে। পশু পাখিকে যে পরিমাণ করুণা প্রদর্শন করত সারদের কৃতদাসদের প্রতি সে পরিমাণ করুণা বা দয়াও প্রদর্শন করা হতো না। স্পেনের শোষিত, বঞ্চিত, নিপীড়িত, হতভাগ্য শ্রেণীর সাথে এই যে নিষ্ঠুর এবং নির্মম আচরণ করত স্পেনের শাসক শ্রেণী, ফলে এটি তাদের মধ্যে যে তাদের মনোজগতে, চিন্তার জগতে, তাদের চিন্তা চেতনায় যে একটা মারাত্মক নেগেটিভ রিয়াকশন বা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। ফলে তারা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা করছিল, একটা চরম বিপ্লবের অপেক্ষা তারা করছিল। আমরা জানি বিপ্লব মানে হঠাৎ করে কোনো কিছু সমাজে অর্থনীতি, রাজনীতি একটা যদি ব্যাপক পরিবর্তন আসে সেটাকে বিপ্লব বলে। এরকম একটা বিপ্লবের ক্ষেত্র কিন্তু স্পেনের শাসক শ্রেণী কিন্তু তাদের নিম্ন শ্রেণীর মানুষদের উপর নির্যাতন করে তৈরি করে নিয়েছিল। অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? মুসলিম বিজয়ের পূর্বে শাসক শ্রেণী জনগণের সুবিধার প্রতি ন্যূনতম ভ্রুক্ষেপ তারা করতো না, পাশাপাশি শিল্প কারখানা, কৃষি ব্যবস্থার প্রতি চরম অবহেলা তারা প্রদর্শন করেছিল। তারা নিজেদের ভোগ বিলাসে মত্ত ছিল। সম্পদ বন্টনে মারাত্মক বৈষম্য এবং নির্যাতন মূলক নীতি তারা অবলম্বন করেছিল, অর্থাৎ সমস্ত সম্পদের মালিক রাজা, যাজক শ্রেণী এবং সামন্ত শ্রেণীর মালিক ছিল, সাধারণ জনগণ কোন শ্রমিক অর্থ সম্পদের মালিকানা ছিল না। ফলে এই ধরনের বৈষম্যমূলক অর্থ বন্টন ব্যবস্থা, সম্পদ বন্টন ব্যবস্থা, নির্যাতনমূলক কর ব্যবস্থা স্পেনের তৎকালীন অর্থনীতিকে একেবারে পঙ্গু বানিয়ে ফেলছিল। শাসকদের অবহেলার কারণে শিল্প কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সেচ ব্যবস্থায় তারা মনোযোগ দেয়নি, কৃষি উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছিল, অন্যায় এবং নিপীড়নমূলক কর ব্যবস্থার কারণে কৃষক শ্রেণী ভূমি ছেড়ে তারা গোপনে পালিয়ে যেত। ফলে বিপুল পরিমাণ কৃষিভূমি উৎপাদনের বাইরে থেকে অনাবাদী থেকে যায়, রাস্তাঘাটে নির্মাণ এবং সংস্কারের অভাবে জনচলাচলের অনুপযোগী হয়ে পড়ে, চোর ডাকাতের সমস্ত দেশ ভরে গিয়েছিল। ফলে অর্থনীতি একটি চরম সংকটের মধ্যে নিপতিত হয়েছিল। ধর্মীয় অবস্থা কেমন? গথিক খ্রিস্টান যারা, অর্থাৎ গথিক খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদায় তারা প্রতিষ্ঠিত করেছিল। শাসক ও অভিজাত শ্রেণী খ্রিস্টান ধর্মের নামে অন্যান্য ধর্মকে তারা উচ্ছেদ করেছিল এবং ধর্মের নামে তাদের যে অপরাধ এবং অসৎ জঘন্য কাজগুলো তারা করত, এগুলো ধর্মের নামে তারা চালিয়ে দিত। ইহুদিদের অবস্থান ছিল স্পেনের সবচেয়ে শোচনীয়। ইহুদিদের উপর চরম নিপীড়ন নির্যাতন করা হতো, তাদেরকে ধর্মান্তরিত করা হতো। বলা হয় তাকে 612 থেকে 620 সালের মধ্যে প্রায় 90,000 ইহুদিকে জোরপূর্বক খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছিল। রাজনৈতিক অবস্থাটা বেশ চমকপ্রদ ছিল, অর্থাৎ মুসলিম বিজয়ের জন্য বা কোন একটা বিদেশি শক্তির বিজয়ের জন্য একেবারে প্রস্তুত ক্ষেত্র ছিল স্পেন। কি কারণে? মূলত রাজনৈতিক কারণে। কি ছিল রাজনৈতিক অবস্থা? দেখো, স্পেনে মুসলিম বিজয়ের পূর্বে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার ফলে প্রদেশগুলো প্রায় স্বাধীন ছিল। সামন্ত প্রথার ফলে প্রদেশগুলো শুধুমাত্র কেন্দ্রকে কর প্রদান করত এবং সৈন্য সরবরাহ করত। এছাড়া কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের আর কোনো আনুগত্য ছিল না। স্পেনের রাজা তখনকার সময়, মুসলিম বিজয়ের সময় স্পেনের রাজা ছিলেন রডারিক। কি করেছেন? তিনি ক্ষমতায় কিভাবে এসেছেন? তার পূর্ববর্তী রাজা ছিলেন উইটিজা, যিনি জনপ্রিয় ছিলেন, তাকে হত্যা করে অন্যায়ভাবে তিনি সিংহাসন দখল করেছেন এবং উইটিজার একমাত্র পুত্র, তার নাম ছিল অচিলাকে সিংহাসন বঞ্চিত করেছিলেন। এখন এই সময় যে উইটিজা, যাকে হত্যা করে রাজা রডারিক ক্ষমতায় এসেছিলেন, উইটিজার মেয়ে জামাতা, তার নাম ছিল কাউন্ট জুলিয়ান। নামটা মনে রাখতে হবে, কাউন্ট জুলিয়ান। রাজা রডারিক কে ছিলেন, রাজা উইটিজা কে ছিলেন, অচিলাকে, কাউন্ট জুলিয়ানকে, এগুলো তোমাদের পরীক্ষায় একেবারে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, পরীক্ষায় সবসময় প্রশ্ন এসে থাকে। কাউন্ট জুলিয়ান ছিলেন উত্তর আফ্রিকার সীমান্তবর্তী প্রদেশ, যেটি সিউটা এবং আলজিয়ার্সের
স্পেনে সে সময় একটি প্রচলিত নিয়ম ছিল যে প্রদেশের গভর্নর বা সামন্ত রাজারা তাদের যে কোনো পুত্র বা কন্যা সন্তানকে রাজ দরবারে প্রেরণ করতো। দুটো উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে যে তারা যাতে রাজকীয় নিয়ম কানুন আদব কায়দা সৈন্য পরিচালনা রাজনীতি ইত্যাদি সম্পর্কে সম্যক জ্ঞান করে, এটা একটা কারণ ছিল। আরেকটি কারণ ছিল সামন্ত প্রভু রাজারা বা প্রাদেশিক গভর্নররা যাতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে, জিম্মি হিসাবে তাদের একজন সন্তানকে রাজ দরবারে রেখে দেওয়া। এখন এই নীতি অনুযায়ী কাউন্ট জুলিয়ান তার অসামান্য সুন্দরী কন্যা ফ্লোরিন্ডাকে রাজধানী টলেডোতে প্রেরণ করেছিলেন বা পাঠিয়েছিলেন এই নীতি বাস্তবায়ন করার জন্য বা এই নীতি অনুসারে। এখন মুশকিল হচ্ছে, অসাধারণ সুন্দরী এই ফ্লোরিন্ডা সৌন্দর্যে মুগ্ধ হয়ে রাজা রডারিক তাকে অপমান করেছিলেন, তার শ্লীলতা হানি করেছিলেন। ফ্লোরিন্ডা তার এই অমর্যাদাকার ঘটনার কথাটা গোপনে তার পিতা কাউন্ট জুলিয়ানকে কাছে প্রেরণ করেছিলেন। এখন কাউন্ট জুলিয়ানের শ্বশুর ছিলেন রাজা উইটিজা, যাকে হত্যা করে রাজা রডারিক ক্ষমতায় এসেছিলেন। ফলে কাউন্ট জুলিয়ানের সাথে কিন্তু রাজা রডারিকের একটা শত্রুতামূলক সম্পর্ক আগে থেকে ছিল, কারণ কাউন্ট জুলিয়ানের শ্বশুর উইটিজাকে হত্যা করেই কিন্তু রাজা রডারিক ক্ষমতায় বসেছিলেন। এই পূর্ব থেকে শত্রুতামূলক সম্পর্কটা তীব্র আকার ধারণ করেছে যখন কাউন্ট জুলিয়ানের কন্যা ফ্লোরিন্ডাকে রাজদরবারে অপমান করে শ্লীলতাহানি করেছিলেন রাজা রডারিক। কাউন্ট জুলিয়ান চরম প্রতিশোধ গ্রহণ করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সংকল্প করেছিলেন। ইতিপূর্বে উত্তর আফ্রিকা থেকে স্পেনে যতগুলো মুসলিম আক্রমণ বা অভিযানের চেষ্টা হয়েছিল সবগুলো প্রতিরোধ করে দিয়েছিল কিন্তু কাউন্ট জুলিয়ান, কারণ আলজিয়ার্স হয়ে উত্তর আফ্রিকা থেকে স্পেনের যে সীমান্তবর্তী শহর বা প্রদেশ আলজিয়ার্স, সেখান থেকেই কিন্তু স্পেনে প্রবেশ করতে হয়। কাউন্ট জুলিয়ান সফলতার সাথে কিন্তু আক্রমণগুলো ঠেকিয়ে দিয়েছিল। কিন্তু এইবার রাজা রডারিককে শায়েস্তা করার জন্য কাউন্ট জুলিয়ান কি করেছেন, নিজেই উত্তর আফ্রিকার মুসলিম শক্তিকে স্পেন আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এই আক্রমণে তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেছিলেন। তো উত্তর আফ্রিকার তখন মুসলিম শাসক ছিলেন খ্যাতনামা মুসলিম বীর মুসা বিন নুসাইর। অত্যন্ত বিশ্বের অন্যতম সেরা বীরদের একজন ছিলেন এই মুসা বিন নুসাইর। তিনি পার্শ্ববর্তী স্পেনের দিকে তার প্রখর দৃষ্টি ছিল। স্পেনের সামুদ্রিক রাজনৈতিক অবস্থার প্রতি তিনি খোঁজ খবর রাখতেন। রাজা রডারিকের অত্যাচারের শিকার অনেক সার্ফ কৃতদাস এবং ইহুদিরা স্পেন ত্যাগ করে উত্তর আফ্রিকা মুসা বিন নুসাইরের কাছে তাদের কি করেছিল, আশ্রয় গ্রহণ করেছিল। তারা মুসা বিন নুসাইরকে স্পেন আক্রমণ করার জন্য বারবার আহ্বান জানাচ্ছিলেন। এ সময় কাউন্ট জুলিয়ান উত্তর আফ্রিকা সফরে এসে মুসা বিন নুসাইরকে সহজে স্পেন জয় করার যে ফর্মুলা এটি তার সামনে উপস্থাপন করেছিলেন এবং তিনি সর্বত সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। মুসা বিন নুসাইর কি করলেন, সতর্কতার সাথে কাউন্ট জুলিয়ানের এই প্রস্তাবকে তিনি বিশ্লেষণ করলেন এবং দামেস্কে উমাইয়া খলিফা আল ওয়ালিদের কাছে স্পেন আক্রমণের অনুমতি প্রার্থনা করেন। এই অনুমতি পাওয়ার পরে তিনি উত্তর আফ্রিকার নবদিক বারবার স্থানীয় জনগোষ্ঠী যারা ছিল, বারবার জনগোষ্ঠী বলা হয় যাদেরকে, এই বারবারদের নেতা যিনি ছিলেন, তিনি নেতা নয়, বারবার জনগোষ্ঠীর একজন বিখ্যাত সেনাপতি নবদীক্ষিত মুসলিম তারেক বিন জিয়াদ তার নাম, তাকে এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। তো মুসলমানরা স্পেন বিজয় করার আগে দুটো অভিযান করেছেন। প্রাথমিক একটা অভিযান চালিয়েছিলেন যেটা মুসা বিন নুসাইর। তিনি স্পেনের সামগ্রিক অবস্থা, তাদের সামরিক শক্তি, বাধাদানের ক্ষমতা বা কাউন্ট জুলিয়ানের যে প্রতিশ্রুতি সেটির বাস্তবতা কতটুকু, এটিকে যাচাই করার জন্য তিনি তারিফ বিন মালিকের নেতৃত্বে 400 পদাতিক ও 100 অশ্বারোহী বাহিনীর সমন্বয়ে একটি বাহিনী 710 সালে প্রেরণ করেছিলেন। 4টি যুদ্ধ জাহাজ নিয়ে তারিফ স্পেনের দক্ষিণ উপকূলে অবতরণ করেছিলেন। তার অবতরণ স্থলটি তারিফা নামে পরিচিত। তারিফ বহু ধন সম্পদ সহ উত্তর আফ্রিকায় ফিরে আসেন এবং মুসা বিন নুসাইরকে রিপোর্ট দেন যে কাউন্ট জুলিয়ান যে প্রতিশ্রুতি দিয়েছেন এটি সত্য, তিনি সহযোগিতা করবেন। স্পেন প্রায় অরক্ষিত, এই মুহূর্তে স্পেন আক্রমণ করা অনেক অনুকূল হবে এবং স্পেনের নির্যাতিত সাধারণ জনগণ মুসলিম শক্তিকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে, এই তথ্য দিয়েছেন। এই তথ্য পেয়ে দ্বিতীয় বা চূড়ান্ত অভিযানের পরিকল্পনা করলেন মুসা বিন নুসাইর। তার সহযোগ্য লেফটেন্যান্ট, তার নাম তারেক বিন জিয়াদ, যিনি উত্তর আফ্রিকার স্থানীয় জনগোষ্ঠী বারবার জনগোষ্ঠী নবদীক্ষিত মুসলিম ছিলেন, তাকে সেনাপতি বানিয়ে 711 সালে স্পেন প্রেরণ করেন। বারবারদের সমন্বয়ে গঠিত এই বাহিনীর সদস্য ছিল মাত্র 7000।
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে এই বাহিনী কিন্তু মুসা বিন নুসাইর রাজধানী দামেস্ক থেকে আনয়ন করেননি বা দামেস্ক থেকে কোনো সামরিক সাহায্য তার কাছে প্রেরণ করা হয়নি। তিনি উত্তর আফ্রিকার গভর্নর ছিলেন, স্থানীয় একেবারে অজ্ঞ, অশিক্ষিত, সভ্যতার আলো বঞ্চিত স্থানীয় জনগোষ্ঠী, যাদেরকে বারবার জনগোষ্ঠী নামে অভিহিত যারা, এদেরকে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত করলেন, এদেরকে সেনাবাহিনীতে ভর্তি করলেন, সামরিক ট্রেনিং দিলেন, দিয়ে তাদের মধ্যে থেকে একজনকে সেনাপতি বানিয়ে ৭,০০০ সৈন্য দিয়ে তিনি স্পেন আক্রমণে পাঠিয়েছিলেন। পরবর্তীকালে এই সংখ্যাটি বৃদ্ধি পেয়েছিল ১০,৩০০ মতান্তরে ১২,০০০ পৌঁছেছিল। মুসলিম বাহিনীকে, এই বাহিনীটাকে সহযোগিতা করার জন্য কাউন্ট জুলিয়ান ৪টি যুদ্ধ জাহাজ প্রেরণ করেছিলেন। সেনাপতি তারেক বিন জিয়াদ ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগকারী যে জিব্রাল্টার প্রণালী, যেটার কথা আমি তোমাদেরকে আগে বলেছি, ম্যাপে দেখিয়েছি, এটি অতিক্রম করে স্পেনের পার্বত্য এলাকায় অবতরণ করেছিলেন। তারিক বিন জিয়াদের নামানুসারে এই প্রণালীটির নাম হয়েছিল জাবাল আত তারিক, যেটিকে আমরা আজকে ইংরেজি নামকরণ, যেটা জাবাল আত তারিক, এই নামটি ইংরেজিকরণ হয়ে যেটি জিব্রাল্টার হয়েছে। যেমনি আমরা দেখি দাউদ ইংরেজিকরণ হয়ে ডেভিড হয়েছে, ইব্রাহিম ইংরেজিকরণ হয়ে আব্রাহাম হয়েছে, এইভাবে জাবাল আত তারিক এই নামটির এটার ইংরেজি রূপ ধারণ করেছে জিব্রাল্টার। এটি মূলত তারিক বিন জিয়াদের নামেই হয়েছিল জাবাল আত তারিক, এই প্রণালীটা, যেটি অতিক্রম করে তিনি স্পেনের পার্বত্য অঞ্চলে অবতরণ করেছিলেন। চলো আমরা জিব্রাল্টার প্রণালীর আরেকটা ম্যাপ দেখি, আরেকটু ভালোভাবে যেটিকে দেখা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে একটা স্যাটেলাইট ম্যাপ দেখতে পাচ্ছি, এটা গুগল আর্থ থেকে নেওয়া। দেখো, এই মরক্কোর পাশে আমরা দেখছি যে আলজেরিয়া, লিবিয়া রয়েছে, আর এটা হচ্ছে স্পেন। এটার মাঝখানে এটা হচ্ছে স্ট্রেইট অফ জিব্রাল্টার। স্ট্রেইট মানে হচ্ছে প্রণালীর ইংরেজি শব্দ হচ্ছে স্ট্রেইট। হ্যাঁ, এটা ভাইভাতে অনেক সময় তোমাদের একটু মৌখিক পরীক্ষা জিজ্ঞেস করা যায়, প্রিলিমিনারি মাস্টার্স প্রথম পর্বে তাদেরকে, ফার্স্ট ইয়ার অবশ্য ভাইভা নেই। এই যে আটলান্টিক মহাসাগর, এই যে মেডিটেরিয়ান বা ভূমধ্য সাগর, এটা হচ্ছে জিব্রাল্টার, স্ট্রেইট অফ জিব্রাল্টার। তারিফার অবস্থান দেখানো হচ্ছে, এই হচ্ছে তারিফা, যেখানে কি করেছিলেন প্রথম অভিযানে মালিক বিন তারিফ অবতরণ করেছিলেন। এটা হচ্ছে আলজিয়ার্স। হ্যাঁ, আলজিয়ার্স এই প্রদেশটা। তারিক বিন জিয়াদ এই জিব্রাল্টার প্রণালী পার হয়ে এই যে আলজিয়ার্সের এই উপকূলে, এইখানে তিনি কি করেছিলেন, অবতরণ করেছিলেন, যেখান থেকে তিনি কি করেছিলেন, স্পেন আক্রমণের সূচনা করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তারিকের এই অভিযানের সময় রাজা রডারিক, তার রাজধানীর নাম ছিল টলেডো বা টলেদো, স্প্যানিশ নাম। টলেডো বলা যায় ট দিয়ে, আর ট দিয়ে টলেডো বলা যায়, ইংরেজিতে অবশ্য টি দিয়ে লেখা হয়। টলেডো তিনি ছিলেন না। এই সংবাদ পেয়ে তিনি দ্রুত মুসলিম বাহিনীকে আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। রাজা রডারিকের নেতৃত্বে প্রায় ১,০০,০০০ সৈন্যের একটা বিশাল বাহিনী লাগুন্দা জান্দা নদীর তীরে ওয়াদি লাক্কো নামক প্রান্তরে ১২,০০০ মুসলিম বাহিনীর মুখোমুখি হয়েছিল। এই নামগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে। রাজা রডারিকের নেতৃত্বে বা মুসলমানদের স্পেন বিজয়ের সময় যুদ্ধটা কোথায় হয়েছিল? লাগুন্দা জান্দা নদীর নাম, স্প্যানিশ নাম, ওয়াদি লাক্কো প্রান্তরে এটা মুখোমুখি হয়েছিল। তারিক বিন জিয়াদ তার সেনাবাহিনীর সামনে একটা জ্বালাময়ী ভাষণ প্রদর্শন করেছিলেন। ইসলামী রীতি অনুযায়ী ইমানের তেজে বলিয়ান এই ছোট্ট মুসলিম সেনাবাহিনীর সামনে রাজা রডারিকের লক্ষাধিক সৈন্য দাঁড়াতে পারেনি। দীর্ঘ ৭ দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর রাজা রডারিক বাহিনী পিছু হটতে শুরু করেছিল। তখন ছিল বর্ষাকাল, নদীর ২ কূল প্লাবিত হয়েছিল এবং রাজা রডারিক কি করেছেন, তিনি নৌকা যোগে এই নদী পেরিয়ে পালিয়ে যাওয়ার সময় নদী পক্ষে নিমজ্জিত হয়ে নদীতে ডুবে তিনি মারা গিয়েছিলেন। এইভাবে ছোট্ট একটা মুসলিম বাহিনীর সামনে বিশাল বাহিনী, স্পেনের রাজা রডারিকের বাহিনী পরাজিত হয়েছিল। এবং এই ঘটনাটি স্পেনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা দীক্ষা, সভ্যতার জগতে একটা ইতিবাচক বা পরিবর্তন, কথা স্পেনের ইতিহাসের গতিপথটাই পরিবর্তন করে দিয়েছিল। পরবর্তীতে ইউরোপের ইতিহাসে শ্রেষ্ঠ একটা সোনালী অধ্যায় যেটি মুসলমানরা তৈরি করেছিল, শিক্ষা, সভ্যতা, জ্ঞান, বিজ্ঞানে তার সূচনা হয়েছিল এই বিজয় অভিযানের মধ্য দিয়ে। তারিক বিন জিয়াদের এই অসামান্য সাফল্যের খবর পেয়ে মুসা বিন নুসাইর অনুভব করলেন যে অনতি বিলম্বে পুরো স্পেন জয় করে ফেলা দরকার, এবং তিনি তারিক বিন জিয়াদকে একটা মেসেজ পাঠালেন, যে বললেন যে আমি না যাওয়া পর্যন্ত তুমি আর কিছু করবে না, তুমি বসে থাকো। অর্থাৎ মুসা বিন নুসাইর এরকম পুরো একটি ইউরোপিয়ান দেশ জয়ের কৃতিত্ব তার একজন অধীনস্থ সেনাপতি গ্রহণ করবে, এটা তিনি চাননি। তিনি চেয়েছেন যে এই কৃতিত্বটা তিনি গ্রহণ করবেন। কিন্তু তারিক বিন জিয়াদ স্পেনে বসে দেখলেন যে
তিনি যদি তার সেনাপতি মুসা বিন নুসাইরের জন্য অপেক্ষা করতে থাকেন, তাহলে প্রতিপক্ষ সংগঠিত হয়ে এই বিজয়টাকে স্থায়ী হতে দিবে না। এই জন্য তিনি তার সেনাবাহিনীকে পুনরায় রিফর্ম করেছিলেন, সাজিয়েছিলেন, পুনঃসজ্জিত করে অন্যান্য অঞ্চলগুলো দখল করার জন্য ত্রিমুখী আক্রমণ পরিচালনা করেছিলেন। এলভিদা এবং চিদোনা তিনি পতনের পর দ্রুত গতিতে ইসিজা এবং কর্ডোবার মধ্য দিয়ে গথ রাজধানী টলেডোর দিকে অগ্রসর হয়েছিলেন, অর্থাৎ রাজধানীর পতন ঘটানোর জন্য। সাধারণ জনগণ মুসলিম সেনাবাহিনীকে অভ্যর্থনা জানিয়েছিল। মুগিস নামের একজন সেনাপতির নেতৃত্বে মাত্র 700 সৈন্যের ছোট্ট একটা অশ্বারোহী দল কর্ডোবা অবরোধ করেছিল। দীর্ঘ 2 মাস অবরুদ্ধ থাকার পর একজন রাখাল বালকের সহযোগিতায় দুর্গে প্রবেশের একটা গোপন দরজার আবিষ্কার তারা করেছিলেন মুসলিম বাহিনী। সেটি দিয়ে তারা দুর্গের পতন ঘটাতে সক্ষম হয়েছিলেন। এর মধ্যে মুসলিম সেনাবাহিনী স্পেনের মালাগা আর হিওলা জয় করে সম্পূর্ণ বা সমগ্র দক্ষিণ পূর্ব স্পেনের নিয়ন্ত্রণ ভারটা গ্রহণ করতে সক্ষম হয়েছিল। মুর্সিয়া এবং আরহিওলা অধিকার করে সেনাপতি তারিক রাজধানী আক্রমণ করেছিলেন। স্পেনের রাজধানী টলেডো বা টলেদো বলা হয়। প্রায় বিনা বাধায় তিনি টলেডো অধিকার করেছিলেন, কারণ রাজধানীর রাজন্যবর্গ, অভিজাত সম্প্রদায়, সেনাবাহিনীর অবশিষ্ট সদস্য যারা আছে, তারা মুসলিম আক্রমণ বা মুসলমানদের টলেডো আগমনের খবর শুনে রাজধানী ছেড়ে পার্বত্য অঞ্চলে আশ্রয় গ্রহণ করেছিল। মুসলমানরা কি করেছিলেন? বিনা বাধায় স্পেনের রাজধানী টলেডো দখল করে নিয়েছিলেন বা জয় করেছিলেন। সেনাপতি তারিক এই যে বিজিত এই মুহূর্তে অঞ্চলগুলোতে সুষ্ঠু শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে দ্রুত গতিতে পদমর্যাদা এবং যোগ্যতা অনুযায়ী গথ রাজবংশীয় শাসনদেরকে শাসন কার্যে নিযুক্ত করে কি করেছেন? শাসন পরিচালনা করা শুরু করেছিলেন। তারিকের বিজয় পর্বটা সম্পূর্ণ করার জন্য বা সম্পন্ন করার জন্য মুসা বিন নুসাইর 712 সালে অর্থাৎ পরের বছর 18,000 সৈন্য নিয়ে স্পেন আগমন করেছিলেন। কিন্তু সেনাপতি তারিক মুসার নির্দেশ অমান্য করায় তিনি তারিকের উপর যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন, কারণ এত বড় একটি দেশ বিজয়ের ক্ষমতা বা গৌরব তার অধীনস্থ একজন সেনাপতি গ্রহণ করে ফেলায় তিনি বেশ মনক্ষুণ্ণ হয়েছিলেন। তিনি এই গৌরব থেকে বঞ্চিত হয়েছিলেন। কিন্তু তিনি তার বিশাল বাহিনী নিয়ে স্পেনের রাজধানী টলেডোতে উপস্থিত হন। সেনাপতি তারিক তার সুপিরিয়র কমান্ডারকে বা মুসা নুসাইরকে অভ্যর্থনা জানানোর জন্য সামরিক কায়দায় প্রস্তুতি নিয়ে রাজধানীতে অপেক্ষা করছিলেন। কিন্তু সেনাপতি মুসা তার আদেশ অমান্য করার অপরাধে তারিক বিন জিয়াদকে প্রকাশ্যে বেত্রাঘাত করেছিলেন। তারিক বিন জিয়াদের মতো একজন যোগ্য সেনাপতি, যিনি ছোট্ট একটা সেনাবাহিনী নিয়ে সমগ্র স্পেন জয় করে ফেলেছিলেন, তিনি চাইলে বিদ্রোহ করতে পারতেন, কিন্তু না, তিনি সামরিক যে শৃঙ্খলা এটির প্রতি নজিরবিহীন শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করেছিলেন। তিনি এই শাস্তিটা নীরবে গ্রহণ করেছিলেন। ফলে গুরু এবং শিষ্যের মধ্যে আবার সদ্ভাব সৃষ্টি হয়। ফলে উভয়ের মিলিত বাহিনী দ্রুত গতিতে স্পেনের বাকি অংশগুলো জয় করার জন্য অগ্রসর হয়েছিল এবং এরপরে তারা আরাগন, সারাগোসা, তারাগোনা, বার্সেলোনা এই শহরগুলো সহজে জয় করতে সক্ষম হয়েছিলেন। মুসলমানদের স্পেন বিজয়ের ফলাফল কি হয়েছিল? স্পেন বিজয় ইউরোপের ইতিহাসে একটি মুসলমানদের জন্য গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি ইউরোপের রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি এবং ধর্মীয় জীবনে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। এটি ইউরোপে একটি নবজাগরণের সৃষ্টি হয়েছিল। আমরা জানি যে মুসলমানরা স্পেন জয় করার পরে কর্ডোবাকে কেন্দ্র করে যে উন্নততর সভ্যতা গড়ে তুলেছিল, যেখানে কর্ডোবাতে মুসলমানরা লেখাপড়া করার জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল। ইউরোপে তখন কোন স্কুল ছিল না। মুসলমানরা যখন রাস্তাঘাট তৈরি করে সেখানে সড়ক বাতি লাগিয়েছিল, তখন ইউরোপে জনচলাচলের জন্য রাস্তা তৈরি কনসেপ্টটাই সৃষ্টি হয়নি। মুসলমানরা যখন রাজপ্রাসাদের ভিতরে, বাসাবাড়ির ভিতরে গোসল করার জন্য বাথরুম তৈরি করেছিল, মার্বেল পাথর লাগিয়েছিল বাথরুমে, পানি সরবরাহের ব্যবস্থা করেছিল, ইউরোপের লোকজন তখন গোসল করাটাই শিখেনি। একজন খ্রিস্টান চার্চের একজন বিখ্যাত ফাদারকে জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে আপনি গোসল করেন না তো পবিত্রতা অর্জন করেন কিভাবে? ধর্মীয় যে কোনো আচার অনুষ্ঠান কাজকর্মের জন্য পবিত্রতা অর্জন একটা বড় শর্ত। তিনি বললেন যে 60 বছর ধরে, 60 ইয়ার্স ধরে তিনি খ্রিস্টান দুর্গ বলবো না, খ্রিস্টান গির্জার ফাদার ছিলেন। পবিত্রতা অর্জন করতেন তিনি। 1 গ্লাস নদীর পানি নিতেন, সেখানে তিনি তার আঙ্গুলের সামান্য একটা নখ এটার মধ্যে ভিজাতেন। এটাই তার পবিত্রতা অর্জনের মাধ্যম ছিল। তো ফলে মুসলমানরা স্পেনে যে পরিমাণ অগ্রগতি, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা দীক্ষায় করেছিল, সেখানে ইউরোপ কতটা পিছিয়ে ছিল এই ছোট্ট উদাহরণ থেকে বোঝা যায়। জনগণ নিরাপত্তা পেয়েছিল, মুসলিম বিজয়ের পরে ধর্ম পালন করা, সম্পদ লাভের অধিকার পেয়েছিল। জনগণের জন্য নির্যাতন, নিবর্তনমূলক করগুলো, ট্যাক্স গুলো সব
বাদ দিয়ে নতুন সহনীয় একটা কর ব্যবস্থা প্রচলন করা হয়েছিল। শিল্প কারখানাগুলোকে নতুন ব্যবস্থার আওতায় এনে পুনরুজ্জীবিত করা হয়েছিল। ফলে শিল্প উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকার সমস্যার সমাধান। ফলে স্পেনের অর্থনীতি একটি ইতিবাচক পরিবর্তন এসেছিল। ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। শাসকদের বিশেষ নজরদারিতে ব্যবসায়ীগণ নির্বিঘ্নে পণ্য সামগ্রী নিয়ে যাতায়াত করতে পারত এবং রাস্তাঘাটগুলো ডাকাত এবং দস্যু কবল মুক্ত হয়েছিল। খ্রিস্টান এবং ইহুদিরা, বিশেষ করে নির্যাতিত খ্রিস্টান এবং ইহুদিরা স্পেন বিজয়ের, মুসলমানদের স্পেন জয়ের ফলাফল প্রত্যক্ষভাবে পেয়েছিল। দীর্ঘদিনের নির্যাতন থেকে মুক্তি পেয়ে বিশেষ করে ইহুদিরা তাদের নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসবাদি স্বাধীনভাবে পালন করার সুযোগ পেয়েছিল। ফলে মুসলিম বা মুসলমানদের স্পেন বিজয়ের ফলে ইউরোপে ধর্ম, ভাষা, শিল্প, সংস্কৃতি এবং সাহিত্যে একটা নবযুগের সৃষ্টি করেছিল এবং ইউরোপে যে রেনেসার সূত্রপাত হয়েছিল তা কিন্তু এই স্পেনে মুসলমানদের যে ইতিবাচক পরিবর্তন সেখান থেকেই হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ স্পেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। স্পেন বিজয়ের প্রেক্ষাপট কিভাবে ছিল, স্পেন বিজয়ের আগে স্পেনের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, কিভাবে মুসলমান স্পেন বিজয় করে হলো, স্পেন বিজয়ের পরে স্পেনে কিরকম ইতিবাচক পরিবর্তন এসেছিল, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বললাম। তো এই নিয়ে পরীক্ষায় তোমাদের যারা অনার্স প্রথম বর্ষে আছো বা যারা মাস্টার্স শেষ প্রথম পর্বে আছো, উভয়ের জন্য একই প্যাটার্নের প্রশ্ন হয়। কোর্সটাও প্রায় অলমোস্ট সেম। কতে যে ছোটখাটো প্রশ্নগুলো হয় যে মুসলমানরা কখন স্পেন বিজয় করেছিল, স্পেন জিব্রাল্টার প্রণালী নাম বলবে না, হয়তো ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী, তারপরে এই প্রণালী কার নামে নামকরণ করা হয়েছিল, স্পেনের রাজা তখন কে ছিল মুসলমানদের বিজয়ের সময়, কাউন্ট জুলিয়ান কোথাকার গভর্নর ছিলেন, স্পেন আফ্রিকার সীমান্তবর্তী স্পেনের শহর প্রদেশ কোনটি, স্পেন জয়ী মুসলিম সেনাপতির নাম, এই ধরনের ছোটখাটো অনেকগুলো ক বিভাগে প্রশ্ন হতে পারে। খতে প্রশ্ন হতে পারে যে স্পেনের রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও, রাজা উইটিজা কে ছিলেন, উইটিজার পরিচয় দাও, মুসা বিন নুসাইরের পরিচয় দাও, বা মুসলমানদের সহজ স্পেন বিজয়ের কারণ ইত্যাদি প্রশ্নগুলো হতে পারে। কতে তোমাদের যে বড় প্রশ্নটি হতে পারে সেটি হচ্ছে যে মুসলমানদের স্পেন বিজয়ের পূর্বে স্পেনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও, এটি একটি কারণ হতে পারে। আবার হতে পারে মুসলিম বিজয়ের পূর্বে স্পেনের আর্থসামাজিক অবস্থার বিবরণ পূর্বক মুসলমানদের স্পেন বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নের ল্যাজ হিসাবে আসতে পারে যে মুসলমানরা কেন সহজে স্পেন বিজয় করেছিল বা স্পেন বিজয়ের ফলাফল কি হয়েছিল, পরবর্তী প্রভাব কি হয়েছিল, এটি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ ধরে আলোচনাটা শুনেছো এবং এই বিষয়টি নিয়ে, এই টপিকটি নিয়ে পরীক্ষায় প্রস্তুতি গ্রহণ করার সময় এই আলোচনা বা আজকের এই ভিডিও ক্লাসটি নিশ্চয়ই তোমাদেরকে কিছুটা হলো সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে, এই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পরের ক্লাসও তোমরা থাকবে। ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, এই প্রত্যাশায় আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ।